আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফেসবুক এবং ইউটিউবে 2025 সালে এসে কিভাবে কাজ করতে হবে বা কিভাবে কাজ করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, জিরো থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করতে হয় এবং প্ল্যাটফর্মগুলো আমাদেরকে কিভাবে হেল্প করতেছে, অ্যালগোরিদম সিস্টেমটা কি, এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তর আলোচনা করব। যেহেতু আমরা সবাই ইউটিউবে নতুন বা ফেসবুকে নতুন, আমাদের মাঝে অনেক কনফিউশন আছে। হ্যাঁ, আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন একদম। আপনার মনে হবে যে আজকে থেকে কাজ শুরু করে দেয়। আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কাজ করাটা কত সহজ। যাই হোক, এখন কথা হচ্ছে আমি সিনহা, আমি ধরেন 2025 সালের আজকে অক্টোবরের 25 তারিখ, আজকে থেকে আমি ডিসাইড করলাম আমি একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কাজ শুরু করব। তো যাই হোক, আমি শর্টস নিয়ে কাজ করবো, অর্থাৎ রিলস নিয়ে। তো যাই হোক, এখন প্রথম আমাকে যেটা করতে হবে যে আমি একটা টপিক সিলেক্ট করব যে এই টপিকে আমি কাজ করব। হ্যাঁ, আমি কৃষি খামার নিয়েও কাজ করতে পারি, আমি আপনার মোটিভেশন নিয়েও কাজ করতে পারি, কার্টুন নিয়ে কাজ করতে পারি, স্পোর্টস নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, আবার লেখাপড়া দেখাইতে পারি। মানে মূল কথা হচ্ছে যে আমি যে বিষয়টাতে দক্ষ বা আমার এই ভিডিওগুলো আমি মানুষকে যে দেখাবো, অর্থাৎ আমার মধ্যে কিছু একটা তো থাকতে হবে, নাহলে তো সে আমার ভিডিও দেখে চিন্তা করবে যে কি দেখাচ্ছে। অর্থাৎ অডিয়েন্সের ইন্টারেস্ট যেন আমার ভিডিওতে থাকে। তো এইরকম একটা বিষয় আগে আমি নিজের সাথে অ্যানালাইসিস করব। হ্যাঁ, আমি এই ভিডিওটা এই ধরনের ভিডিও আমি মেক করতে পারবো বা এই ধরনের রিসোর্স আমার আশেপাশে আছে, আমি সেই ধরনের ভিডিও মেক করা শুরু করব। তো যাই হোক, আমার কাজ হবে 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে ভিডিও মেক করা। এই ভিডিওর মধ্যে অবশ্যই একটা আপনার থাকতে হবে, মানে ইন্টারেস্ট জিনিসটা থাকতে হবে, তো শুরু থেকে শেষ পর্যন্ত একটা দর্শক দেখে। এখন আপনাদের সাথে আমি একটু ইনফর্মাল একটা গল্প করব। সেটা আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন বাংলা সাহিত্যে একটা গল্প ছিল, ওইটা আপনার ওই গল্পটার নাম সাহিত্যে খেলা, প্রমোদ চৌধুরীর। তো ওই গল্পটা পড়ার পর থেকে আমি সাহিত্য পড়েও মজা পাই এবং এই কন্টেন্ট ক্রিয়েশনে এসেও মজা পাই। কিভাবে বুঝাই দেই, ওইখানে সাহিত্যে খেলাটা আপনার সাহিত্যে খেলার যে ইয়েটা ছিল আপনার প্রবন্ধ, হ্যাঁ, বা ছোট গল্প আকারে আপনার প্রমোদ চৌধুরীর, ওইখানে মূলত বোঝানো হয় যে দেখেন, সাহিত্য এমন একটা বিষয়, এইটা যে কবি বা সাহিত্যিক থাকবে, উনি এইটা নিজের খুশির জন্য বা নিজের মন থেকে নিজেকে আনন্দ দেওয়ার জন্য লিখবে। অর্থাৎ সে দর্শকের জন্য বা অডিয়েন্সের জন্য বা যারা পাঠক তাদের জন্য কিন্তু সে বানাবে না, তার নিজের জন্য বানাবে। এইটা উনি মূলত বোঝালো। তা আমি প্রথমে পড়ে চিন্তা করি কি লেখছে এই প্রমোদ চৌধুরী। হ্যাঁ, যখন ভালোভাবে রিয়ালাইজ করলাম, হ্যাঁ আসলেই একটা ধরেন রবীন্দ্রনাথের সোনারতরী কবিতা, এই রবীন্দ্রনাথের সোনারতরী কবিতাতে যে বিষয়টা বোঝানো হয়, আপনারা যারা জানেন তারা তো জানেনই যে কবিতাটা কিনেছিল, খুব পপুলার একটা কবিতা। ওইটাতে আপনার একটা চারপাশে থাকে আপনার বন্যার পানিতে চারপাশ ডুবে গেছে, একটা কৃষক তার ধান ক্ষেতটাকে সে ধান খেতে চাষ করতেছিল, হঠাৎ করে সে দেখে যে বন্যার পানিতে এসে তার ডুবে যাবে আর কি, মানে ধান ক্ষেতের যে ধান থাকে আর কি, মানে তার যে ফসলটা ডুবে যাবে। তখন সে আশেপাশে তাকায়, হঠাৎ করে দেখে একটা মাঝি আসতেছে। হ্যাঁ, ওই মাঝি এসে তাকে তার ধান নিতে চায়, বাট তাকে নিতে চায় না। তো এইটা রবীন্দ্রনাথ তার লাইফে যখন শেষ বয়সে এসে উপলব্ধি করে যে আমি এই পৃথিবীতে ধরেন উনি যা করছে, অর্থাৎ যে লেখাগুলা লিখছে বা ওনার যে কর্ম, এইটাকেই এই পৃথিবী রেখে দিবে, বাট রবীন্দ্রনাথকে রাখবে না। উনি যখন এইটা রিয়ালাইজ করছে তখন উনি ওই সোনারতরী কবিতাটা লিখছে যে ওই চারপাশে পানি, মাঝখানে ধান খেতে একটা মাঝি আছে। হ্যাঁ, তো ওই ধান খেতে ওই মাঝি এসে শুধুমাত্র ধান নিতে চায় এবং মাঝি ওই ক্ষেতের মালিক যখন বলে বা ফসল যে উৎপাদন করছে, হ্যাঁ কৃষক যখন বলে যে আমাকেও একটু তোমার জায়গা দাও আপনার নৌকাতে, ঠিক আছে। তো তখন ওই মাঝি বলে ঠাই নাই ছোট সে তরি, তোমারই আমারই সোনার ধানে গিয়েছে বড়ি, এরকমই একটা। বাট মূল মন্ত্র এইটা যে রবীন্দ্রনাথ যখন নিজেকে উপলব্ধি করতে পারলো যে এই পৃথিবীতে আমাকে মহাকাল রাখবে না বা এই সময় আমাকে রাখবে না, আমাকে মৃত্যুবরণ করতে হবে, শুধুমাত্র আমার যে ফসল বা আমার কৃতকর্মটা আপনার এই পৃথিবী রাখবে বা এই সময় বা মহাকাল রাখবে, ঠিক আছে। এইটা উনি কখন লেখছে, যখন উনি রিয়ালাইজ করছে এই পৃথিবী সম্পর্কে, যে পৃথিবীর বাস্তবতা, নিষ্ঠুর বাস্তবতায় আমাকে এই পৃথিবী থেকে চলে যাইতে হবে। মহাকাল বা আপনার পৃথিবী শুধু আমার কর্মকে রাখবে। অর্থাৎ এইটা আপনাদের বোঝানোর এইটাই কারণ। দেখেন, রবীন্দ্রনাথ কিসের থেকে লেখছে, আপনারা আমার ইসের জন্য যে আপনি আমি পড়ে খুব মজা পাবো না, সে নিজের থেকে লেখছে, ঠিক আছে। যদি
আপনি হচ্ছে এইটা রিয়ালাইজ করতে পারেন, কন্টেন্ট মেকিংটা বুঝবেন। এখন 2025 সাল, অনেক আপডেট, ডিজিটাল যুগ, কন্টেন্টের যুগ। আপনি এখানে কন্টেন্ট মেকিং করবেন নিজের খোরাকের জন্য, নিজের ভালো লাগবে সেই জন্য বানাবেন। তাহলে কি হবে জানেন, আপনার কন্টেন্ট অটোমেটিক দর্শক দেখবে। এটা সম্পর্কে আরেকটা কথা বলি, ওই প্রবন্ধে প্রমোদ চৌধুরী আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে রমা রোদা, মেবি ওনার নাম, উনি হচ্ছে ফ্রান্সের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তো উনি যদি মাটিতে, মানে একটা ধরেন মাটি, উনি হচ্ছে মানে মাটি দিয়ে বিভিন্ন আকৃতির পুতুল বানায় বা ভাস্কর্য বানায়, উনি খেলার ছলে যেটা বানায় ওইটাই কন্টেন্ট মানে হয়ে যায়, শিল্প হয়ে যায়। বাট আপনি আমি বানাইলে কিন্তু হবে না, কারণ তার মধ্যে সেই মেধাটা আছে, বা উনি প্রকৃত হচ্ছেই ছিল, চিত্রশিল্পী ছিল। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, এখন যে কন্টেন্টের যুগ, এই কন্টেন্টের যুগে যার মধ্যে মেধা আছে বা যার মধ্যে এই সৃজনশীল প্রতিভা আছে, সে দেখবেন যা বানায় ওইটাই কন্টেন্ট হয়ে যায়। কারণ সে বুঝে, সে সিস্টেমটা বুঝে এবং সে নিজের জন্য বানায়। আপনি কন্টেন্টটা নিজের জন্য বানাবেন, অর্থাৎ আপনি যখন একটা কন্টেন্ট বানাচ্ছেন তখন ওইটা যদি আপনার ভালো লাগে, অটোমেটিক দর্শকের পছন্দ হবে। এবং প্রমোদ চৌধুরীর ওই সাহিত্য খেলা প্রবন্ধে আরেকটা জিনিস বলা ছিল, সেটা হচ্ছে আপনার ক্রিকেট বা ফুটবল খেলায়, হ্যাঁ, যদি আপনার হচ্ছে বা খেলোয়াড়রা হ্যাঁ কোনো স্বার্থে খেলে, তাহলে ওইটা কিন্তু আপনার হবে না, আপনার হচ্ছে বা ওইটা জুয়া খেলা টাইপের হয়ে যাবে। হ্যাঁ, ওরা খেলবে ওদের মনের আনন্দের জন্য, আর দর্শক যে খেলা দেখবে সে কিন্তু তাদের খেলা দেখে বিনোদন পাবে। এবং যদি দর্শকের কোনো স্বার্থ থাকে, তাহলে ওটা খেলা থাকে না, ওটা কিন্তু জুয়া খেলা, সে কিন্তু খেলা দেখে আর বিনোদন পেল না, তার অর্থের সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার চলে আসে। তো আমি এইটা বোঝানোর মূল রিজন হচ্ছে আপনাদের, যে কন্টেন্টটা যখন মেকিং করবেন নিজের জন্য বানাবেন, নিজের ব্রেন বা প্রতিভাকে আগে বিকশিত করেন, আপনি ট্রাই করেন, ক্যামেরা ধরা শিখেন, ভালো ভালো কন্টেন্ট আপনার মধ্যে কি আছে বা আপনি কি দেখাইতে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার নিজের জন্য আপনি বানাবেন, দর্শক অটোমেটিক্যালি পছন্দ করবে। আমি খুব ভালোভাবে আপনাদের বিষয়টা বুঝাইতে পারলাম না, যদি কারো আগ্রহ থাকে সার্চ দিবেন প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা প্রবন্ধ, এটা পড়বেন, পড়ে রিয়ালাইজ করেন, দেখেন আমি যেটা বলছি এটার সাথে কন্টেন্ট ক্রিয়েশনের একটা মিল আছে। এবং আমি এটাকে রিলেট করছি কিভাবে, আপনার 1980 সাল আর হচ্ছে 2025 সালে এক না। এখন কেউ কিন্তু ওরকমভাবে আর সাহিত্য লিখে না, ওই সময় সাহিত্যের যুগ ছিল, ওইভাবে বোঝাইছে। এখন আমরা ওই সাহিত্যের মতোই বিষয়টাকে আমরা ডিজিটালি আমরা ভিজুয়ালাইজ করে মানুষকে দেখাই, তাই না? একটা কমেডি বানাই হোক বা একটা হচ্ছে আপনার সিনেমা বানাই, মানে এগুলো তো সবই একই, ওই উপন্যাস থেকেই কিন্তু সিনেমা হয়েছে, বিষয়টা বুঝছেন? একই কাহিনী, মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে, ভিতরে ক্যারেক্টার থাকতেছে। হ্যাঁ, তো আপনাদের আমি এইটা বোঝানোর এই কারণ যে টপিক সিলেকশনটা যে খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এত বক করলাম আপনাদের সাথে। হ্যাঁ, যাই হোক, এখন কথা হচ্ছে যে নিজের জন্য কন্টেন্ট বানাবেন, কন্টেন্টটাতে আপনি হচ্ছে কোনো স্বার্থ রাখবেন না। হ্যাঁ, আপনি ট্রাই করবেন যেন ওই কন্টেন্টের মধ্যে এমন কিছু দেখায় যে যেটা আপনার পছন্দ। আপনার পছন্দ হওয়া মানে আপনার যদি ভালো লাগে, বিলিভ মি ভাই, আপনি নিজেও তো অন্য মানুষের কন্টেন্ট দেখেন, দেখবেন ওদের সাথে একটু মিলাবেন, তাইলেই বুঝবেন হ্যাঁ আমার কন্টেন্ট ভালো হয়েছে, দর্শক এখন দেখবে। যাই হোক, এখন কথা হচ্ছে 2025 সালে এসে আমাদের সুবিধাটা কি? হ্যাঁ, তো সুবিধার মধ্যে প্রথম সুবিধার কথা বলি, ইউটিউবে যারা কাজ করেন, অ্যাডসেন্সে এখন ভেরিফাই করতে আসে পিন ভেরিফিকেশন লাগে না ভাই। ওই লাইভে হচ্ছে আপনি পার্সোনাল মাধ্যমে ভেরিফিকেশন দেবেন অ্যাডসেন্সে, আপনার হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। এই সুবিধাটা আসছে। আপনার ফেসবুকে কোনো ঝামেলাই নাই, ফেসবুকে আপনাকে সেট আপ দিয়ে দিচ্ছে ক্রাইটেরিয়া ছাড়া। আচ্ছা, এগুলো কেন বললাম? যে উৎসাহ দেওয়ার জন্য। হ্যাঁ, দেখেন এখন কিন্তু কাজ করা সহজ, প্ল্যাটফর্ম আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হলো আমি টপিকটা সিলেক্ট করলাম যে হ্যাঁ আমি হচ্ছে এই কন্টেন্টে কাজ করব। আচ্ছা, ধরেন আমি কার্টুন নিয়ে, যেহেতু আমি কার্টুনিস্ট, আমি কার্টুন নিয়ে কাজ করি, আমি কার্টুন নিয়ে আপনাদের বোঝাই, আপনারা আপনাদের কন্টেন্টের সাথে রিলেট করবেন। তো ধরেন আমি কার্টুন নিয়ে কাজ শুরু করছি, তো আমি প্রথম দিন একটা কার্টুন মনে করেন বানালাম, বানানোর পর এই কার্টুনটা আমি আপলোড দিলাম, আপলোড দিব একটা নতুন পেজ বা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে ইউটিউবে আমাকে প্রথমে ভিউজ দেবে, বিলিভ মি, প্রথমে ভিউজ দেবে। যদি আমি আমার ফোন থেকে আগে 10-15টা চ্যানেল খুলে ঝামেলা করে ফেলি, তাইলে আমাকে দেবে না, রিস্ক থাকে, জিরো হইতে পারে। কিন্তু যদি নতুন হয় বা আমি তেমন একটা চ্যানেল খুলে 2-3টা খুলছিলাম, কাজ করি নাই, আমি আজকে একটা নতুন চ্যানেল খুলবো ইউটিউবে, আমাকে ইউটিউব ভিউজ দেবে। বুঝতে পারছেন? এইটা যারা জিরো ভিউজ শুরুতেই পান, বুঝবেন আপনাদের আইপিতে ঝামেলা হয়ে গেছে, আপনারা আগে ভুলভাল কাজ করছেন। যারা কোনো ভুল করে না, নতুন ফোন হয়, নতুন আইপি হয়, কোনো ঝামেলা হয় না ভাই, ভিউজ দেবেই, ইউটিউব শুরুতে ভিউজ দেবে। যাই হোক, ভিউজ পাইছে, আমি ধরেন কার্টুন দিছি, ভিউজ পাইছি কত আপনার 2000 ভিউজ পাইছি, 20টা লাইক পাইছি, 2টা সাবস্ক্রাইবার পাইছি, আমি কিন্তু খুশি, অটোমেটিক খুশি হয়ে যাবো। দর্শক আমার ভিডিও দেখতেছে, বাচ্চারা আমার ভিডিও দেখতেছে। এরপরে আমি ফেসবুকে দিলাম, ফেসবুকে আমি প্রথমে আমার ভিডিও খুঁজেই পাবো না। খুঁজে পাবো না কেন খুঁজে পাচ্ছি না? কারণ ফেসবুকের সিস্টেমটা এটা, ফেসবুকে প্রতিনিয়ত অনেক পেজ খোলা হয়। সো ফেসবুকের সিস্টেমটা আমার উপলব্ধি থেকে আমি পাইছি যে নতুন পেজ খুললে ফেসবুকের কথা হচ্ছে ভাই আগে আপনি কিছুদিন কন্টিনিউ করেন, তারপরে আপনাকে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য করবো। ক্লিয়ার কথা, এটা দেখেন, আপনি নিজেও দেখবেন প্রথমে এবি টেস্ট দিয়েছেন, খুঁজেই পাচ্ছেন না আপনার ভিডিও। হ্যাঁ, যাই হোক, এরপরে
আপনি হচ্ছে ফেসবুকে আপলোড দিচ্ছেন, ফেসবুকে 20 দিনে 40টা ভিডিও আপলোড দিলেন, এবং ইউটিউবে 20 দিনে 40টা ভিডিও আপলোড দিচ্ছেন। এর মধ্যে ফেসবুকে হচ্ছে আস্তে আস্তে আপনাকে র্যাঙ্ক করাবে, মাথায় রাখেন, আস্তে আস্তে র্যাঙ্ক করাবে। যদি কোনো ভিডিওতে দেখেন 27টা ভিউজ আসছে, আপনার তো ফলোয়ার নাই, আপনি তো কোথাও ফলোয়ার আপনি কানেক্ট করতেছেন না, কারণ আপনার দর্শক যারা তাদেরকে অ্যালগোরিদম বা আপনার হচ্ছে ফেসবুক আর ইউটিউবের বট সে খুঁজে এনে দিবে। এই জন্য আমি বলবো 2025 সালে এসে কাজ করা অনেক সহজ। কারণ কি, আপনার ফর ইউ বলে একটা জিনিস আছে, রেকমেন্ডেশন বলে একটা জিনিস আছে, অর্থাৎ একটা কন্টেন্ট ক্রিয়েটরের যত সাবস্ক্রাইবার থাক এবং সাবস্ক্রাইবার না থাক বা ফলোয়ার থাক না থাক, আপনাদের ভিডিও নন সাবস্ক্রাইবার নন ফলোয়ার কাছে যাবে, যাদেরকে আপনি চিনেন না, পাঠাবে। আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকলেও আপনার ভিডিও কি নন সাবস্ক্রাইবার্সে যায় না? এই সিস্টেমটা কেন করছে? তাহলে আপনার যদি সাবস্ক্রাইবারের কাছে ভিডিও যায়, তাহলে আপনাকে সাবস্ক্রাইব করবে কারা? অর্থাৎ আপনার 1 লাখ সাবস্ক্রাইবার আছে, 1 লাখের কাছে ভিডিও যায়, তাহলে আপনার 1 লাখ 1 যে সাবস্ক্রাইবার হবে, 1 নাম্বার সাবস্ক্রাইবার, হ্যাঁ, 1 লাখ 1, ওই একজন কে আসবে? অর্থাৎ এই জন্য আপনাকে নন ফলোয়ারের কাছে বা নন সাবস্ক্রাইবারের কাছে ভিডিও পাঠাবেই, বুঝছেন? এখন এইটার সুবিধা কি? এইটার সুবিধা হচ্ছে আপনি শুরুতে এসে যখন এখানে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, তখন প্ল্যাটফর্ম আপনাকে অনেক হেল্প করবে ভাই। এর মধ্যে ধরেন যে প্রথম 10টা ভিডিওতে ইউটিউবে যদি আপনি 5,000 10,000 করে ভিউজ পান, হঠাৎ করে দেখবেন ভিউজ ডাউন করে দিচ্ছে। কারণ কি, আপনার মতো আরও 10 জনকেও তো সে সময় দিবে, আপনার হচ্ছে হেল্প করবে আর কি গ্রো করতে। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে কখনো মন খারাপ করবেন না, আপনাদের কাজ হচ্ছে ভিডিও দিয়ে যাওয়া। আচ্ছা, তো ভিডিও দিচ্ছেন, এখন এর মধ্যে আপনার ফেসবুকে হঠাৎ করে ভিউজ আসবে, যখন দেখবেন একটা ফলোয়ার হয়েছে ভাই আপনার ভিডিও থেকে, আপনি বুঝবেন আপনি সঠিক লাইনে যাচ্ছেন। এবং প্রতিনিয়ত একটা জিনিস আপনাকে রিয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে আপনার অর্গ্যানিক 10টা ফলোয়ার আর মানুষকে চেয়ে বা বন্ধুকে ইনভাইট করে বা লিঙ্ক শেয়ার করে 10টা ফলোয়ার আনা, এই দুটার মধ্যে পার্থক্য আছে। আপনার অর্গ্যানিক 10টা ফলোয়ার মানে ওটা আপনার সম্পদ, আপনার মধ্যে যে একটা প্রফুল্লতা কাজ করবে, এর জন্য হয়তো আপনাকে 1 মাস একটানা ভিডিও দিতে হবে। কিন্তু আস্তে আস্তে এইখানে মজা হচ্ছে প্যাসিভভাবে, অর্থাৎ আপনার যখন 100 ভিডিও হয়ে যাবে, তখন আপনাকে একভাবে র্যাঙ্ক করবে। যখন 1000 ভিডিও দিবেন, তখন আপনার 1000 ভিডিও থেকে কিন্তু ভিউ আসবে। প্রতিদিন যদি 100 ভিউজ আসে, তাও আপনি 10,000 ভিউজ পাচ্ছেন, বুঝছেন? তো এইখানে মেইন খেলা হচ্ছে ভাইয়া নন ফলোয়ার আর রেকমেন্ডেশনকে যদি একবার আপনারা মাথায় ঢুকাই নিতে পারেন। আমি যেভাবে বুঝাইলাম যে আপনি যদি নাও চান যে আমার ভিডিও, আমি চাই না আমার নন ফলোয়ারের কাছে যাক, তারপরেও কিন্তু ভিডিও যাবে। এইটাই সিস্টেম, এইটাই অ্যালগোরিদম মানে এই না আপনার পাইথন নিয়ে বসতে হবে, এইটাই সিস্টেম। আপনি একবার বুঝেন, আমি ভিডিও দিলে নন ফলোয়ার নন সাবস্ক্রাইবার কাছে ভিডিও যাবে, তার মানে ওইখান থেকে আমি সাবস্ক্রাইবার পাবো, ওইখান থেকে আমি ফেসবুকের ফলোয়ার পাবো। এর বাইরে আর কোনো সিস্টেম নাই ভাই। এখন কথা হচ্ছে এরপরে কি করতে হবে? আমি 20টা ভিডিও দিচ্ছি, এখন আমাকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোন ধরনের ভিডিও আমার দর্শকরা পছন্দ করতেছে। অবশ্যই তো আমি সেই ধরনের ভিডিও বানাবো। তো যাই হোক, এর মধ্যে এখন আমি ধরেন কার্টুন বানাই, আমি রিয়ালাইজ করলাম যে একটা ফ্রেমে যদি আমি ধরেন বাস, ট্রাক এবং হচ্ছে একটা মাইক্রো, এই 3টা মাইক্রোর বডি আলাদা করছি, করে 2টাকে ভিন্ন ভিন্ন রাখার পরে প্রথমে আমি হচ্ছে ভুলভাবে মিলাবো, যে আমি বলবো এটা হচ্ছে ট্রাকের বডি, বা ট্রাকের বডিতে ট্রাকের মাথা থাকবে, মাইক্রোর বডিটা এনে আমি লাগাই দিব। হ্যাঁ, এই ধরনের ভিডিও আমি বানাইছি, এখন বাচ্চারা খুব দেখতেছে। তার মানে বুঝতে হবে যে আমরা যাদের জন্য কন্টেন্ট বানাই, এরা একটা ফ্রেমে, অর্থাৎ একটা ফ্রেমে বডি মেলানো, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কালার করা, এইগুলো পছন্দ করে। আমরা দীর্ঘদিন কার্টুনে কাজ করি, এই বিষয়ে আমাদের একটা ভালো ধারণা আছে। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে রিয়ালাইজ মানে বুঝতে হবে যে দর্শক কোন ধরনের ভিডিও পছন্দ করে, এটা তো বুঝতেই হবে, স্বাভাবিক। তাহলে আপনি পরবর্তীতে তো ওই ধরনের ভিডিও দিবেন, এবং ভিডিওটা বানাবেন অবশ্যই নিজের জন্য বানান, কাজ হবে। এরপরে আপনাকে ফেসবুকে মনিটাইজেশন দিবে। কখন দিবে? ফেসবুকে যখন আপনি ব্যাক টু ব্যাক, অর্থাৎ দেখবেন কি আপনার ফেসবুকে যখন প্রত্যেকটা ভিডিওতে আপনার ফলোয়ার 500, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখবেন ব্যাক টু ব্যাক 10,000 20,000 করে ভিউ আসে। একটা ভিডিও যখন আপনার 4 লক্ষ 5 লক্ষ ভিউ চলে যাবে, আশা করেন যদি ওই সময় সেটআপ দেয় সবাইকে, তাহলে আপনিও পেয়ে যাবেন। যদি অর্গ্যানিক হইলে আমার স্টুডেন্ট যারা কার্টুন শেখে, এরা কিন্তু সেটআপ পাইছে এইভাবে। অর্গ্যানিক ছিল, দ্রুত দিয়ে দিছে। অনেকে আছে 80,000 ফলোয়ার নিয়েও পাচ্ছে না, কোনো ভুল অবশ্যই আছে আপনার মধ্যে। তো যাই হোক, এটা হচ্ছে ফেসবুকের জন্য কোনো ক্রাইটেরিয়া নাই। ফেসবুকে জাস্ট আমি ভিডিও দিব, ভিডিও থেকে মোটামুটি ভিউজ আসলে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। এখন 5 মাস পরেও আমি পাবো। হ্যাঁ, আর ইউটিউবের ব্যাপার হচ্ছে, যেহেতু ক্রাইটেরিয়া আছে, লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ লাগবে। 10 মিলিয়ন না, আপনাদের আনতে হবে মিনিমাম 25 মিলিয়ন ভিউজ। এঙ্গেজ ভিউজটা আপনার হচ্ছে 25 মিলিয়ন ভিউজে এঙ্গেজ ভিউজ 10 মিলিয়ন হয়ে যায়, ঠিক আছে? এইটুকু জাস্ট মনে রাখেন, ভিউজ লাগবে 25 থেকে 30 মিলিয়ন। এখন আপনি চিন্তা করবেন যে ভাই এত ভিউজ আমি কিভাবে পাবো? ভাই, যা করা সব প্ল্যাটফর্ম করবে, আপনার দায়িত্ব আপনি শুধু ভালো কন্টেন্ট দিবেন। যদি আপনার ভিডিওতে 10,000 ভিউজ হয়,
আপনার স্টে টু ওয়াচ পার্সেন্ট যদি 80-র উপরে থাকে, আপনি বুঝবেন আপনার ভিডিও যে কোনো টাইমে ইউটিউব ভাইরাল করবে। এরপরে ভাইরাল হবে, আপনি ইউটিউবের সেট আপ পাবেন 1 বছর পরে পান, সমস্যা কি বলেন? যখন পাবেন তখন তো আপনার ভিডিও রেডি। আপনি যদি একটা জিনিস বুঝাই দেই, ধরেন ইউটিউব শর্টসের ক্ষেত্রে আপনি 5টা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজেশন করে ফেলছেন। এখন করার পরে এখন আপনার মাত্র 5টা ভিডিও থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন না। সবচেয়ে বেটার হয় 200-300 ভিডিও হওয়ার পরে যদি আপনি মনিটাইজেশন পান, কোয়ালিটিফুল 200-300 কন্টেন্ট যদি আপনার থাকে, তাহলে আপনার যেদিন সেট আপ পাবেন, সেট আপ পর দিন থেকে আপনি ভালো ডলার ইনকাম করতে পারবেন। এইটা হলো সিস্টেম। এখন আগে সেট আপ যাবে না। অনেকে আছে সেট আপ হচ্ছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে হচ্ছে ইউটিউবের ওয়াচ টাইম কিনে রেডি করছে, রেডি করার পরে এখন আর ডলার ইনকাম করতে পারে না। অর্থাৎ ওয়াচ টাইম যদি আপনি কিনেন, আপনার ভিডিও কারা দেখলো, ওদেরকে আপনি কি দেখাবেন, ঝামেলা তো আছে। যেমন আমার এই চ্যানেলে আপনারা একটু ফেসবুক নিয়ে কথা বেশি শুনতে পছন্দ করেন, তো আমি এখন যদি হঠাৎ করে এসে আপনাদের লেখাপড়া শেখাই, আপনারা তো দেখবেন না, স্বাভাবিক না? তো যাই হোক, এখন কথা হচ্ছে 2025 সালে এসে এইখানে কাজ করা অনেকটাই সহজ। এইটা মাথায় রাখবেন, উৎসাহ দিলাম। এবং এইটাই সিস্টেম যে নন ফলোয়ার, নন সাবস্ক্রাইবার, এইটা আপনি না চাইলেও প্ল্যাটফর্ম আপনার ভিডিও তাদের কাছে নেবে। যদি তারা ওয়াচ টাইম দেয়, আপনি এইখানে উঠে যাবেন ভাই। এবং ব্যাক টু ব্যাক একই ধরনের কন্টেন্ট হচ্ছে মেক করলে ভালো হয়। এই জন্য বললাম টপিক যেন এক থাকে। তো যাই হোক, ভালো থাকেন। গরমের মধ্যে কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন। আর হচ্ছে আমার 1 তারিখ থেকে একটা কার্টুন ব্যাচ রান করতেছি আমি। হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হবে। 2D কার্টুন নিজে শেখাই। একটা চাইনিজ অ্যাপস আছে, কোয়াইশো অ্যাপস, ওইখান থেকে ভিডিও নিয়ে ভয়েস ওভার করি। AI ভিডিও, হ্যাঁ, VO3 দিয়ে কীভাবে ভিডিও বানায়, ভয়েস ওভার করে, এগুলোও শেখায়। মোটামুটি একটা প্যাকেজ। ফেসবুক ইউটিউবে পেজ খোলা, ইউটিউব চ্যানেল খোলা, আর হচ্ছে আপনার কিভাবে ভিডিও আপলোড প্রসেস, র্যাঙ্ক করবেন কিভাবে, টোটাল বিষয়ে আমি শেখাই আর কি। হ্যাঁ, টুকটাক শেখাই। মোটামুটি অনেক স্টুডেন্ট আমার সফলতা পাইছে। হ্যাঁ, তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এবং চ্যানেলের ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া আছে। পারলে যদি আগ্রহ থাকে কথা বলতে পারেন, আপনার জয়েন হতে পারেন। হ্যাঁ, তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।